আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে না তখন একেবারেই আসে না, কিন্তু যখন আসে তখন বিপদ এবং তার 14 গোষ্ঠী সহ আসে। তেমন তালুকদার ভিলায় যেন শনির দশা চলছে। হাফেজা বেগম যখন কথা বলছেন তখন তিনি ক্রমান্বয়ে উত্তেজিত হয়ে পড়ছিলেন। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। রায়হান রাজু দু ভাই দু পাশে গিয়ে বসলেন। আম্মা, আপনি শান্ত হন আগে। এরিসাদি তো বড় হয়েছে, ওদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। রায়হান বসে হাফেজা বেগমের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ব্রো, এত বছর আগে বিয়ে করেছিস, বাসরের বটাও করতে পারলি না, এখন আবার ডিভোর্স? হোয়াট এ লেম ডাক বলে উপহাস করলো এজাজ। এই বানু, যা তো স্বর্ণরে ডাইকান। হাফেজা বেগম হাঁক ছাড়লেন। আম্মা, একটা কথা বলি, আমাদের ধর্মেও কিন্তু কুফু মেনেই বিয়ের কথা বলে, মানে সমানে সমান বয়স, যোগ্যতা এইগুলো সমানে সমান হলে বিয়ের পরবর্তী জীবন শান্তি বেশি থাকে। খুবই ধীরস্থির হয়ে বললেন মিতা আক্তার। কি কইতে চাও? তোমার পোলা যোগ্য না স্বর্ণ? কে যোগ্য? হেই সাদা চুলি মাইয়া? হেই মাইয়ার কি যোগ্যতা আছে? আমার স্বর্ণের কাঠ পর্যন্তও তো না। আর বউয়ের চাকরির টাকার খাওয়া আর ময়লা খাওয়া সমান কথা। আমি তো কইলামই তালাক হইব, এইখানে আর কোনো কথা নাই। তারপর তোমার পোলালে সাদা চুলি না হয় চুল ছাড়া যারে ইচ্ছা গোছাওগা। আম্মা, ভাবি কিছু ভুল বলেনি। প্রত্যেকেরই নিজ গণ্ডির মাঝে থাকা উচিত। ঋষভ বাবুর জন্য কি মেয়ের অভাব হবে? দিতু আর ঋষের এজ গ্যাপও অনেক। এখনকার বাচ্চারা এত গ্যাপে পার্টনার পছন্দ করে না। আর সত্যি কথা বলতে আত্মসম্মানেরও একটা ব্যাপার আছে। আয়শা বোঝানোর চেষ্টা করলো নিজ শাশুড়িকে। হন মেজ বউ, তুমি যে আত্মসম্মান ধরে এখন বসে আছো সেটা কাল খুবই ফিকে মনে হইতে পারে। মানুষের বিবেকবোধের পরিবর্তনের সাথে সাথে আত্মসম্মান বোধেরও পরিবর্তন হয়। বয়সের পার্থক্য আবার কি? তোমার শ্বশুর আমার চেয়ে 15-16 বছরের বড় ছিল। এক বাচ্চার মাও হইয়া তো আমি এক লাফে ওনার সমান হইয়া গেছিলাম। পুরুষ মানুষ হইতাছে বট গাছ, শতাব্দীতে 1 বছর বাড়ে, কিন্তু মাইয়া মানুষ কলা গাছ, ফাতফাতি বাড়ে। হাফেজা বেগম বেশ হাইফাই হয়ে গেছেন, তা ওনার অস্থির কথাবার্তায় বোঝা যাচ্ছে। তাই এরিস গিয়ে দাদির কাছে বসলো। ওনার হাত নিচের হাতে নিয়ে বলল, উফ দাদি, শান্ত হও প্লিজ। আর সাফা আমার বন্ধু, ওর সম্পর্ক আছে অন্য জায়গায়। সাদা চুল আমার পছন্দ না, তুমি জানো না। এরিতা আসলো তখন, সাথে রদিশি। পেছনে পেছনে রাসেল আসলেন। সবার কথায় তারা শুনতে পেরেছে সিঁড়ি দিয়ে নামার সময়। হাফেজা বেগম বক্স থেকে সব বের করে মেলে ধরলেন। যার যতটুকু সামন্ত সেই অনুযায়ী দেনমোহর দিয়ে বিয়ে করতে হয়। রিসের দাদু যখন হেরে জিগাইছিল তুমি তোমার বউরে কত টাকা দিতে পারবা, এখন রিস তার মাটির ব্যাংক এনে দিয়ে বলছিল এইটা পুরাটাই দিব। সেই ব্যাংক ভাঙার পর হেন থেকে 415 টাকা বের হয়েছিল। পরে তার দাদু গুড়া টাকাগুলা নিয়ে 500 টাকার একটা নোট দিছিল। এতকাল এগুলো আমার কাছেই ছিল। একটা পুরাতন 100 টাকাওয়ালা লাল কাগজের দুটা ছোট ছোট ফিঙ্গার প্রিন্ট দেওয়া। কত পাগলামি করছে মানুষটা। এই হলফনামার এখন কোনো দাম নাই, এগুলা পুরাই ফেলতে হইব। বানু একটা ম্যাচ দে। বানু ম্যাচ এনে দেওয়ার সাথে সাথে এরিতা দ্রুত পায়ে গিয়ে হাফেজা বেগমের হাত থেকে কাগজ আর টাকাটা ছিনিয়ে নিল। থমথমে মুখে বলল, এগুলো আমার একান্ত ব্যক্তিগত জিনিস। তুমি এতদিন নিজের কাছে রেখেছো, তার মানে মালিক তুমি না। সবাই যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার জন্য শিরোধার্য। যাকে বলবা তাকেই কবুল করে নিব। সবাই সব ঠিক করে আমাকে জানিও। এসব আলোচনায় আমি থাকতে চাই না আর। আম্মু আর মামুনি, তোমাদেরকে বলছি, ভয়ের কোনো কারণ নেই। রিশ ভাইয়া কিংবা আমার মাঝে ভাই বোন বিহীন কোনো সম্পর্ক নেই। মুখে কাঠিন্য ধরে রাখলেও চেহারার ফাঁকে চোখ যেন বেইমানি করলো। গড়িয়ে পড়ল জলধারা। সেই বেইমান জলকে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে আবার বলল, আর আমার যোগ্যতা আমি নিজে। তোমাদের মতো বিশাল আত্মসম্মানের গোডাউন না থাকলেও অল্প একটু হলেও আছে। তাই আজকের পর এই বাড়িতে আমার বা রিশ ভাইয়াকে নিয়ে আর কোনো কথা উঠুক সেটা আমি চাই না। বলে জিনিসগুলো নিয়ে নিজ কক্ষে চলে গেল। রাসেল বলে উঠল, এদিতা তো নিজের জায়গা ক্লিয়ার করলো। রিশ, তোর কি মতামত? আমি মুখে বলি না, যেটা উচিত সেটা করে দেখাই।
বলে সেও উঠে চলে গেল। একজন মুখে সব মেনে নিলাম বলে কেঁদে ভাসিয়ে চলে গেল, আরেকজনের কি উচিত, কি করবে, কি সব বলে চলে গেল। এদিকে বড়রা কিছুই না বুঝে থম মেরে বসে থাকলেও আয়েশার বুক চিরে যাচ্ছিল মেয়েটার কান্না দেখে। ও যেই আবেগ আর স্বপ্ন বুনে চলেছে সেটা মা হয়ে ভালো করেই বুঝতে পারেন, কিন্তু যখনই মিতা আক্তার যোগ্যতার কথা বলেন তখন তার মাথায় রক্ত উঠে যায়। কোনো দিক দিয়ে এরিতা হেলাফেলা করার মতো মেয়ে না। অনার জেদ চাপে এর চেয়ে যোগ্য দেখে বিয়ে দিবেন নিজ কন্যার। সবাই যে যার রুমে ফিরে গেলেও আয়েশা রান্নাঘরে শেষবার দেখতে যান। তখন বানু রুমের দরজার ফাঁক দিয়ে এক ঝলক দেখে থমকে যায়, সাথে সাথে চিল্লাচিল্লি শুরু করেন। বাড়ির সবাই নিচে জড়ো হয়ে যায়। বানু ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছে। এরিস আর এজাজ একসাথে দরজায় ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করে যাচ্ছে। 5 মিনিট চেষ্টার পর সেটা খুলে যায়, কিন্তু ততক্ষণে বানুর জিভ বের হয়ে গেছে। এজাজ পা ধরে উঁচু করে ধরে এরিস ফাঁস ছাড়িয়ে দেয়। নিচে নামিয়ে দেখে শ্বাস নিচ্ছে না, কিন্তু নার্ভ চলছে। এজাজ দেরি না করে কোলে নিয়ে ছুটতে থাকে। পেছনে পেছনে রাজু আর রায়হান আসে। এরিতাও রুমে গিয়ে কোনো রকম বোরখা পরে তাদের সাথে যায়। কি থেকে কি হলো কেউ কিছু বুঝতে পারছে না। এফাস ভয়ে কাঁপছে আয়েশাকে জড়িয়ে ধরে। আয়েশা ঝুঁকে বলে, ভয় পাওয়ার কিছুই নেই। বনুবু শুধু পচা পচা কাজ করে আব্বু, ও একদম ভালো না। আই জাস্ট হেট হার। এফাস বিড়বিড় করলো। আয়েশা টনক নড়ল। পচা পচা 2 বার কেন বলল? আর কি পচা কাজ করেছে সোনা? মন্ত মামার সাথে সেদিন। শেষ না করে দৌড়ে চলে গেল। আয়েশার কপালে ভাঁজ পড়ল। বানুর ফাঁস নেওয়ার ফলে শ্বাস আটকে অক্সিজেন বন্ধ হওয়ায় সেন্স হারিয়েছে। এছাড়া কানের নিচে বিশেষ যে 2টো কোট, সেগুলো ক্ষতিগ্রস্ত না হওয়ার রিস্ক নেই। স্লাইন চলছে। আজকের রাত তত্ত্বাবধানে রাখবে হাসপাতালে। রাজু রায়হান চলে গেছে। এজাজ আর এরিতা রয়ে গেছে। এরিস আসেনি সাথে, সে এসবে নেই। ভোরের দিকে জ্ঞান ফিরে বানুর। এরিতা একটা চেয়ারে বসে ঘুমাচ্ছিল। নিদ্রা ভঙ্গ হলো বানুর গুনগুনিয়ে কান্নার শব্দে। এরিতা হকচকিয়ে তাকে বানুকে জিজ্ঞেস করলো, ইন্নালিল্লাহ, মরে গেছে কি? এজাজ হেসে দিল আর বানুর গুনগুন কান্না বন্ধ হয়ে গেল। এরিতা চোখ কুঁচকিয়ে বানুর দিকে ঝুঁকে বলল, মরার অসংখ্য সহজ উপায় থাকতে এমন লটকাইতে গেছিস কেন? তোর জন্য এক রাতের ঘুম নষ্ট হলো। এত কষ্টের কি দরকার ছিল? হ্যাঁ, আমাকে বলতে আমি তোকে 1 মিনিটেই উপরে পাঠিয়ে দিতে পারতাম। ছাদ থেকে ফেলে দিতাম, না হলে গোডাউনে যে ইঁদুর মারার বিষ ছিল সেটা খাইয়ে দিতাম। হাসপাতালে সুইসাইড স্টেপকারী কেউ এসব কথা বলতে পারে এজাজের ধারণা ছিল না। সে নিজের ভাইয়ের জন্য দোয়া করলো মনে মনে। বানু নিজেও হকচকিয়ে গেল, তারপর মুখ খুলল, আমার সারে সর্বনাশ হয়ে গেছে গো আফু। হ্যাঁ বেড়ায় তো বউ বাচ্চা আছে, আমার এখন কি হইব? এমন বুড়া বেটার বউ বাচ্চা থাকবে না তো কি আমার জামাইয়ের থাকবে? গাধি কোথাকার। না, তোর জামাই কচি এখনো। এজাজ রসিকতা করল। এরিতা এজাজের কথা পাত্তা দিল না। এখন আমার কি হইবে আপু? এখন আমার কি হবে আফু? হ্যাঁ তো আমার সারে সর্বনাশ কইরা দিছে, আমি এই মুখ কেমনে দেখামু? এরিতা আর এজাজ মুখ চাওয়াচাবি করল। সেদিনের পর আবার দেখা করেছিস, কিন্তু তুই তো বাড়ির বাইরেই যাসনি, কেমনে কি করলি আবার? প্রচন্ড রাগ আর ঘাবড়ে গেছে এরিতা। আমারে নষ্ট কইরা দিছে, আমার শরীরে হ্যাঁ হাত দিছে। এজাজ উঠে বের হয়ে গেল। খুলে বল কি কি করেছিস, আর মানে মেইন পয়েন্টে পৌঁছে গেছিস? এরিতা আমতা আমতা করে জিজ্ঞাসা করলো। বানু মাথা উপর নিচ করলো। এরিতার চোখ বড় বড় হয়ে গেছে। বুকে হাত দিছে, কয়েকবার চুমু দিছে। এখন আমার কি হইব আফু? আমার বিয়া হইলে জামাইরে মুখ দেখাবো কেমনে? বলে বিলাপ পাড়া শুরু করলো। দম ফাটানো হাসি শুরু করলো এরিতা। তার শ্বাস আটকে গিয়েছিল এই মেয়ের কথা শুনে। গাধিয়ে সব কিছু না, আজরাইল আর শয়তান দুইটাই তোর কাছ থেকে ফিরে গেছে। শুকরিয়া আদায় কর। আর কখনো এমন উল্টাপাল্টা কাজ করবি না। যদি করতে মন চায় আমাকে জানাবি, এমনিতেই খতম করে দিব।
এরিতা কেবিন থেকে বের হয়ে এজাজকে দেখলো রিসিপশনে কথা বলছে। এজাজ এরিতাকে রেখে বাসায় যাচ্ছে। সকালের রাউন্ডে ডাক্তার চেক আপ করে ছেড়ে দিবে বানুকে। বাসার কাছে এসে গলির মোড়ে এজাজ নেমে গেল, বাকিটুকু হেঁটে ফিরবে। হঠাৎ রাস্তার ভ্যান গাড়ির বাজারের কাছে দুইজন মহিলার ফিসফিসানি কথা শুনে পা থেমে গেল। ওই যে তালুকদার বাড়ির বিদেশি পোলা, ওদের বাড়িতে কাজের মেয়েটাকে মনে হয় রেপ টেপ করেছে। কাল রাত বিরাতে নাকি হাসপাতালে মরার মতো নিয়ে গেছে। আল্লাহ জানে বেঁচে আছে কিনা। অন্য একজন বলছে, বেঁচে না থাকলেই কি, টাকা পয়সা থাকলে এমন দামাচাপা দেওয়া কোনো ব্যাপার না। এজাজের মাথায় মনে হলো কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে। মানুষের মেন্টালি এত খারাপ হতে পারে, এরা গল্প বানাতে একদম কার্পণ্য করে না। মফস্বলের মানুষগুলো সহজ সরল থেকে কেমন টস্কিন হয়ে যাচ্ছে। অন্যের সাফল্য দেখলে এদের ঘুম চলে যায়, আবার অন্যের বিপদে উপহাস করতে পিছপা হয় না। দ্রুত পা ফেলে বাড়ি ফিরে সোফায় ধপ করে বসে পড়ল। মিতা তার ছেলেকে দেখে এগিয়ে গেল। এরিস আর আয়শা বের হচ্ছিল, তারা এখন হাসপাতালে যাবে। এজাজের বিধ্বস্ত অবস্থা দেখে তার কাছে এসে জিজ্ঞেস করলো, এনিথিং রং জাজ? ইয়া ব্রো, জানো বাড়ি ফেরার পথে এলাকার মহিলাদের নিয়ে আলাপ করতে শুনেছি। বানুকে নাকি আমরা কেউ রেপ করেছি, ও মরে গেল টাকা দিয়ে তা কভার করব। মিতা তার অবাক আর রাগ নিয়ে জিজ্ঞেস করলো, এত বড় কথা কেন বললো? চল তো, না জেনে না শুনে আমার ছেলেদের এত বড় অপবাদ। ইটস কল বাটারফ্লাই ইফেক্ট মামনি। নিজের কৃতকর্মের ফল বুমেরাং হয়ে নিজের উপর বর্তায় বলে এরিস বের হয়ে গেল। মিতা তার অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলো। হিম এরিতাকে ফোন দিয়েছিল, কিন্তু ফোন বাসায় রেখে গেছে সে। ফোন রিসিভ করে এফাস। তার কাছেই হিম জানতে পারে এরিতার নিকটস্থ হাসপাতালে, তাই সকাল সকাল সেও সেখানে আসে। এরিতাকে বসে থাকতে দেখে এগিয়ে যায়। এরিতা হা করে ঘুমিয়ে ঝিমোচ্ছিল। হিম কিছুক্ষণ দেখলো এই মেয়ের কাণ্ড। সারাতে এখানে ছিল নাকি? এরিতা ঘাড় কাত করে দেখে হিমকে, তারপর বসে ঠিকঠাক হয়ে সালাম দেয়। স্যার, আপনি এখানে? যাক, ভালো হয়েছে। আপনার ফোনটা একটু দেবেন প্লিজ, বাসায় কল করব। কেউ আসলে আমি ব্যাক করতাম। তখন আয়শা আর এরিস প্রবেশ করলো। হিমকে দেখে এরিসের মোটেও ভালো লাগলো না। এরিতা তাদের দেখে উঠে দাঁড়ালো। আম্মু, আমি ঘুমের শহীদ হয়ে যাচ্ছি, রিক্সা ভাড়া দাও, বাসায় ফিরবো, তোমরা থাকো। চলো আমি দিয়ে আসছি, আমার বাইক আছে সাথে। হিম আগ্রহ নিয়ে বলল। এরিস বলল, আপনার আর কষ্ট করতে হবে না মিস্টার সুলেইমান। চলো, স্বর্ণ আমি দিয়ে আসছি। ভাইয়া, তোমরা তো মাত্রই আসলা, আমি স্যারের সাথে যাচ্ছি বলে হাসপাতালের এক্সিটের দিকে এগিয়ে গেল এরিতা। বাইরে এসে হিম বাইকে বসে হেলমেট এগিয়ে দিল। এরিতা সেটা না নিয়ে বলল, আমার একটু হাঁটা দরকার স্যার, তাহলে শরীর ভালো লাগবে। আপনার শুধু শুধু কষ্ট করতে হবে না স্যার। অনুমতির অপেক্ষা না করে সামনে হাঁটা শুরু করলো। হিম হা করে তাকিয়ে আছে। ভেতরে বলল এক কথা, বাহিরে এসেই অন্য কথা। আজব একটা মেয়ে। এরিতার সত্যি শরীর খারাপ লাগছিল। রাতে না খেয়ে আবার সারা রাত জেগে শরীর চলছিল না একদম। এতটা রাস্তা কিভাবে হাঁটবে? এরিসের উপর জেদ করে নিজের উপর জুলুম করছে মনে হলো। বিড়বিড় করে টলতে টলতে হাঁটছিল। শাওয়ালর বিদেশি মুলা, তোর দজ্জাল বউ হবে না থুকু, তোর বউ পাবি না। আমার সাথে ফ্লার্ট করে সবার সামনে ভালো সাজানা, আর একবার যদি কাছে এসে ফ্লাইটিং এর চেষ্টা করিস, তাহলে মেইন সার্কিটে এমন একটা কিক মারবো, তোর বংশদণ্ড সেখানেই ধ্বংসদণ্ড হয়ে যাবে। কি ধ্বংস করবি আবার বল। পাশ থেকে কেউ বলল। এরিতা হকচকিয়ে ডানে তাকিয়ে দেখে স্বয়ং এরিস তালুকদার দাঁড়িয়ে। তাতে কি, এমন একটা ভাব করলো যেন চেনেই না তাকে। আবার সামনে তাকিয়ে টান টান হয়ে হাঁটা শুরু করলো। এরিস হাঁটার গতি বাড়িয়ে এরিতার হাত ধরল। পাশে অটোরিকশার হাত ধরেই টেনে উঠালো। রিকশাওয়ালা জিগালো, কোথায় যাবেন? নিকটস্থ কাজীর অফিস। সকালে স্নিগ্ধ হাওয়া শরীর মন দুটার জন্যই উপকার। এই সময় বাতাসে থাকে পরিশুদ্ধ, দূষিত পদার্থের উপস্থিত থাকে একদম কম। বেলা বাড়ার সাথে সাথে দূষণ আর ভারী দুটাই বাড়তে থাকে মানুষের জীবনের ঝামেলা। জীবনের মোড় কখন কথায় ঘুরে যায় সেটা একদম আনপ্রেডিক্টেবল। এরিতা ব্যাকুল হয়ে দাঁড়িয়ে আছে কাজী অফিসে। পরনে কুচকানো কালো বরখা,
মাথায় কোনো রকম একটা হেজাব পেছানো, খাদ্যহীন, ঘুমহীন, বিধ্বস্ত হয়ে আছে, অথচ সে বিয়ের কনে। কাজী অফিসে ঢোকার আগে বারান্দার টাইপ জায়গায় একটা বেসিন আছে। করোনাকালীন সময় অনেক পাবলিক প্লেস এমন হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেটাই এখনও এখানে রয়ে গেছে। সেই বেসিংয়েই মিররে নিজেকে দেখে আঁতকে উঠল এরিতা। চোখের কোণায় ময়লা, কাল কান্নাকাটি করার জন্য চোখ হালকা ফুলে আছে, হিজাবের সাইড দিয়ে আঁকাবাঁকা চুল উকিঝুঁকি মারছে। হাই খোদা, কে এটা? এরিতাকে দাঁড় করিয়ে এরিস সাইডে ফোনে কারো সাথে কথা বলছে। এরিতা চোখ মুখে পানি দিয়ে নিল। তখন এরিস এগিয়ে এসে বলল, ক্ষুধা লেগেছে, চলো আগে নাস্তা করে আসি, পরে বিয়ে। ভাইয়া ফাজলামি বেশি হয়ে যাচ্ছে না? আমার শরীর ভালো লাগছে না, বাসায় যাব। নো মোর ওয়ার্ড বলে হাত ধরে টানতে টানতে কিছুটা সামনে ভাতের হোটেলে নিয়ে গেল। কোনার দিকে টেবিলে বসিয়ে এরিস খাবার অর্ডার দিতে গেল। এরিতা ভাবছে আগে খেয়ে শরীর চাঙ্গা করি, পরেরটা পরে দেখা যাবে। কয়টা বাজে দেখার জন্য আশেপাশে তাকালো। সকাল 9:17 ডিজিটাল ঘড়ি সেটাই নির্দেশ করছে। এরিস এসে বসলো সামনের চেয়ারে। জগিং স্যুট পরা অ্যাশ কালারের, বেশ লম্বা হওয়ায় ট্রাউজার প্যান্ট পায়ের টাকনুর অনেকটা উপরে। এই লোক মনে হচ্ছে ট্রেন্ডিং ফলো করতে দাড়ি রাখতে চাচ্ছে। খোঁচা খোঁচার দাড়ি, মুখ ভর্তি। এরিতার সামনে তুড়ি বাজালো। চুরি চামারি করে আর দেখা লাগবে না, একটু পর থেকে লাইসেন্স পাবি সরাসরি দেখার, তখন দেখিস। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। তোমাকে দেখছি কারণ একদম ডাকাতের মতো লাগছে দেখতে। খোঁচা খোঁচা দাড়ির জন্য আরও পারফেক্ট ডাকাত লাগছে। বলতেই পারিস, কারণ একটু পরে তোকে ডাকাতি করব, লুটপাট করে সব নিয়ে নিব। বলে মুস্কি হাসলো এরিস। ছোট বোনের সাথে এমন নির্লজ্জের মতো কথা বলতে মুখে বাজে না? এমন হটিনটি ফিগারে কোন দিক দিয়ে তুই নিজেকে ছোট ভাবিস? তাছাড়া 4 বছর বয়সের পর থেকে তুই আমার বউ, বোন ভাবতে যাব কোন দুঃখে? বউ কথাটা এরিতার শরীরে যেন আলতো শিহরণ জাগালো। মনের মাঝে সুপ্ত প্রণয় যেন আশঙ্কারা পেতে যাচ্ছে। সেরেব্রেট টেক্সের জানানো অনুভূতি মাথা নত হতে তাই কাঙ্ক্ষিত পুরুষের পানে পরক্ষণেই যখন মনে পড়ল পরিবারের সবার সামনে যে বুক ফুলিয়ে বউ বলতে পারে নাই, তার কাছে কিসের সমর্পণ। নো ওয়ে, কভি নেহি, এ জিন্দেগিতেও না। যে মায়ের গুড বয় হয়ে থাকবে আবার আমাকে জ্বালিয়ে মারবে। বেঁচে থাকলে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করেই বাঁচবো, তবু এমন মাম্মাস বয়ের দরকার নেই। তৎক্ষণাৎ খাবার চলে এসেছে। ভুনা খিচুড়ির সাথে মাটন কষা আর একটা ভর্তা আর শসা টমেটোর সালাদ। কোনো কিছু না ভেবে এরিতা খাওয়ায় মনোযোগী হলো। অর্ধেক খেয়ে আর খেতে পারল না এরিতা। এরিস খেয়াল করে এরিতার প্লেট থেকে কিছুটা নিজের প্লেটে নিল আর ইশারা করলো বাকিটা শেষ করতে। তবুও যখন পারছে না 2 বার ধমক দিয়েছে। এরিতা সেই ধমককেও থোড়াই কেয়ার করে। একমাত্র আল্লাহর পর আয়েশাকে ভয় পায় এই দুনিয়ায়। এত জেদি কেন তুই? আগে তো অনেক লক্ষ্মী বাচ্চা ছিলি। রিস ভাইয়া করতি সবসময়, যা বলতাম বাধ্য শিষ্যের মতো মেনে চলতি। আগের দিন বাঘে খাইছে, এইবার আমি তোকে এই অসভ্য পুরুষ আর একটা বাজে কথা বললে এখানে চিল্লানি শুরু করে বলবো আমাকে কিডন্যাপ করেছে এই বেটা। বলে এরিসের মুখে অনেকগুলো শসা ঢুকিয়ে দিল। হো হো করে হেসে দিল এরিস। লাইফে থ্রিলিং না এলে আসলে মজা নাই, কর চিৎকার। কিডন্যাপারের সাথে বসে ব্রেকফাস্ট করে যে সে নিজেও কিডন্যাপার। বিল দিয়েই এরিস আবার এরিতার হাত ধরল। কাজী অফিসের কাছাকাছি আসায় এরিতা কাঁদো কাঁদো হয়ে বলল, ভাইয়া অনেক হয়েছে, আমি সরি, ভয় পেয়েছি, হেরে গেছি, ইউ আর উইন, এইবার বাড়ি চলো। এতক্ষণে কাজই চলে এসেছে, আমরা আর্লি চলে এসেছিলাম, আর সাক্ষীরাও আসছে। এখানের ফর্মালিটি করতে করতে তারা হাজির হয়ে যাবে। এরিতার এতক্ষণে টনক নড়ল যে এরিস ফাইজলামি করছে না, যথেষ্ট সিরিয়াস হয়ে কথা বলছে। কাজী অফিসে এসে হাত ছাড়ল, চেয়ারে বসিয়ে কাজীকে লেখালেখি করতে বলল। ধক করে উঠল এরিতার হৃৎপিণ্ড, চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। অসম্ভব, এইভাবে চোরের মতো বিয়ে আমি করব না। তোমাকে তো আরও না। চোরের মতো মানে? সাক্ষী সহ বিয়ে হবে, 5 মিনিট অপেক্ষা করো। মেয়েদের বাবা মার অমতে বিয়ে হলে
সে বিয়ে কবুল হয় না। আমার আম্মু আব্বুর অনুমতি ব্যতীত বিয়ে অসম্ভব আমার জন্য। আম্মু খুবই হার্ট হবে। নো নো নো। সবার অনুমতি পাবি, আজ বিয়ে হবেই। তেড়িবেড়ি করলে কানের নিচে দিব। মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু স্বর্ণ, বসো চুপচাপ এখানে। এরিতা দিশেহারা হয়ে চেয়ারে সরিয়ে দরজার দিকে ছুট দিল। সে অবশ্যই রিশকে ভালোবাসে, স্বামী হিসেবে রিশ ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারে না, কিন্তু এমন চোরের মতো বিয়ে কেন করবে? যা হবে খুল্লাখুল্লি। এরিশ টেনে ধরল। এই স্বর্ণ, এমন করছিস কেন? দেখিস নাই দাদি কি চান? আমাদের তো বিয়ে হয়েই গেছে, আজ শুধু রেজিস্ট্রি করব, তারপর তুই আমার লিগেল ওয়াইফ হয়ে যাবি। কেউ কিচ্ছু বলতে পারবে না তখন। এরিতা হাত ঝাটকানি দিয়ে ছাড়িয়ে নিল। এরিশের কিছুটা কাছাকাছি এসে বলল,